বিশ্ব সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা প্রতিদিনের মতো আজও আজকের বিশ্ব সংলাপে অর্থনীতির কোনো একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছি। আপনারা জানেন যে করোনার এই ক্রান্তিকালীন সময়ে আমরা অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে আমাদের অতিথিদের সাথে যুক্ত হয়ে কিভাবে এই সংকট থেকে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়গুলো আলোচনা করি। আমরা সেই ধারাবাহিকতায় আজ করোনাকালে অনলাইনে কেনাকাটা নিয়ে আলাপ করব। আপনারা জানেন যে এই লকডাউন এবং মার্কেট শপিং মল বন্ধ থাকায় অনেকেই কিন্তু প্রয়োজনীয় কেনাকাটাগুলো কিন্তু করতে পারছেন না। সেক্ষেত্রে অনলাইন কোনো বিকল্প প্ল্যাটফর্ম হতে পারে কিনা সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আমাদের অনলাইন সক্ষমতা কতটুকু আছে সে বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আজ উপস্থিত আছেন বেসিসের সভাপতি আলবাস কবির এবং সে সাথে সংযুক্ত আছেন বাগডুম.com-এর চেয়ারম্যান শামীম আহসান। আপনাদের দুজনকে আমাদের বিশ্ব সংলাপে স্বাগত জানাচ্ছি। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের হাতে প্রতিবেদন আছে এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, সেই প্রতিবেদনগুলো দেখে আসব। করোনার এই মহামারীর এই দুঃসময়ে কালো টাকা ও পাচার হওয়া অবৈধ অর্থনীতির মূলধারায় বিনিয়োগের সুযোগ করে দেওয়ার ব্যাপারে বলছেন ব্যবসায়ীরা এবং রাজস্ব বিশ্লেষকরা। মূলত তারা বলছেন যে করোনার অভিঘাত মোকাবেলায় কোনো শর্ত ছাড়া অপ্রদর্শিত অর্থ ও বিদেশে পাচার হওয়া টাকা বিনিয়োগের আওতায় আনা গেলে বিপুল টাকা যোগ হবে অর্থনীতিতে। এতে কমে আসবে সরকারি ধার দেনাও। একই সাথে বিনিয়োগ পরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের প্রতিবেদক বাবু কামরুজ্জামান এই বিষয়ে প্রতিবেদন করেছেন, দেখে আসি। প্রত্যক্ষ কর আদায় এবং কর জিডিপি অনুপাতে পেছনের সারিতে থাকলেও কালো টাকার মালিক বনে যাওয়ায় এবং অর্থ পাচারে অনেকটাই সামনের সারিতে বাংলাদেশ। সরকারের নানা অভিযানে বিত্তশালীদের অবৈধ কালো টাকা এবং কর ফাঁকি দেওয়ার ছবি কিছুটা উঠে এলেও অর্থনীতিতে এর পরিমাণ আকাশ ছোঁয়া। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স জিএফআই-এর সবশেষ 2017 সালের হিসাব অনুযায়ী অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান 148 দেশের মধ্যে 19তম। সংস্থাটির হিসাবে 2015 সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় $1158 কোটি, টাকার অঙ্কে যা 98,000 কোটি। সব মিলে 2005 থেকে 2015 পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় $9,000 কোটি বা 7 লাখ কোটি টাকারও বেশি, যা চলতি অর্থবছরের প্রায় 2টি বাজেটের সমান। করোনার এই দুর্যোগ মোকাবেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনতে শর্তহীন সুযোগ দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী ও আয়কর বিশ্লেষকরা। বিপুল অঙ্কের টাকা প্রায় 60-70-80 হাজার কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। আর আভ্যন্তরীণভাবে আমাদের অনেক অপ্রদর্শিত টাকা রয়েছে, এগুলোকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসতে হবে। স্বল্প হারে কর আরোপ করে এগুলো এমনভাবে যেন ফিরিয়ে আনা যায় যাতে আমরা এখানে বিনিয়োগ করতে পারি। রিয়েল এস্টেট সেক্টর সহ যে সকল সেক্টরে নতুন জব ক্রিয়েট করতে পারবে সেই সব সেক্টরে যাতে এই টাকাটা ব্যবহার করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে এবং বিনা প্রশ্নে আগামী 5 বছর এবং নো অ্যাডিশনাল পেনাল্টি অন ইট। জাতিসংঘের বিনিয়োগ সংস্থা আংটাডের তথ্য বলছে, আমদানি রপ্তানির বিপরীতে বাংলাদেশে যত টাকা কর আদায় হয় তার অন্তত 36% বিদেশে পাচার হয়। যদিও সরকার অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিভিন্নভাবে বিনিয়োগের সুযোগ দিলেও খুব বেশি এগিয়ে আসেননি কালো টাকার মালিকরা। এক্ষেত্রে দেশে বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ দিলেন এই অর্থনীতি বিশ্লেষক। সোর্স অফ ইলিগাল ইনকামকে বন্ধ করতে হবে। 2 নম্বর হলো যে বিনিয়োগের পরিবেশ যদি আমরা ভালো করতে পারি, বাংলাদেশকে যদি বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে আমরা দেশি এবং বিদেশি সবার কাছে তুলে ধরতে পারি, এই বা যে টাকা চলে গেছে সেই টাকার একটা অংশ আবার চলেও আসতে পারে। 2014 সালে অর্থ মন্ত্রণালয়ের করা এক গবেষণায় উঠে আসে 2011 সালে দেশের অর্থনীতিতে প্রায় 60% কালো টাকার উপস্থিতি ছিল, যার পরিমাণ অন্তত 5.5 লাখ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করেন তা এখন আরও বেড়েছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। একদিকে অর্থনৈতিক জরুরি অবস্থা, অন্যদিকে করোনার প্রকোপ, দুই মিলে মরার পর খাড়ার ঘা মতোই সংকটে জেঁকে বসেছে লেবানন প্রবাসী 1.5 লাখ বাংলাদেশি শ্রমিকের উপর। প্রায় 1 বছর ধরে বেকার জীবনযাপন করায় দেশে ফেরার জন্য টিকিট কাটার অর্থও নেই শ্রমিকের হাতে। এমন অবস্থায় সংকটাপন্ন শ্রমিকদের ফিরিয়ে আনতে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অনুদান খুঁজছে বাংলাদেশ। এমনকি এই শ্রমবাজার নিয়ে আর কোনো সম্ভাবনাই দেখছেন না স্থানীয় দূতাবাস। লাকমিনী জাসমিন সোমা একটি রিপোর্ট করেছেন, দেখে আসি। সংকটে পড়ে গত বছর সেপ্টেম্বরে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে লেবানন সরকার।
শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, বাড়তে থাকে ডলারের দাম, কমতে থাকে দেশীয় মুদ্রা, লিরার ক্রয় ক্ষমতা। আগে যেখানে ১৫০০ লিরায় $1 পাওয়া যেত, এখন সেখানে $1 কিনতে লাগে ৪,০০০ লিরা। এমন অবস্থায় করোনা সংকটের আগেই দেশে ফেরার জন্য দাবি জানাতে থাকেন প্রবাসীরা। প্রায় ৭,৫০০ লোকের তালিকাও প্রস্তুত করে বাংলাদেশ দূতাবাস, কিন্তু এর পরপরই শুরু হয় করোনার প্রকোপ, ভেস্তে যায় দেশে ফেরার পরিকল্পনা। ভুক্তভোগী এই শ্রমিকরা প্রায় ১ বছর ধরে তাদের কর্মহীন জীবনের অমানবিক বর্ণনা তুলে ধরেছেন নিউজ 24-এর কাছে। আমাদের অনেকে থাকা খাওয়া অনেক কষ্টের, রুম ভাড়া। যারা আগে এক রুমে 4 জন ছিলাম, এখন বর্তমানে আমরা এই একটা 2টা রুমের মধ্যে আমরা এখন 18 জন 19 জন লোক আছি। জমি বিক্রি করে টাকা নিয়ে আসে এই জায়গায় খাওয়া দাওয়া করতেছি। এইভাবে খাইয়া একদিন 2 দিন কয়দিন থাকা যায়? অনেকে দেশে থাকা পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কোনো রকম চলছেন। বাংলাদেশ সরকারের কাছে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে দেশে ফেরার। $300 করে যে দেশে যাইতে হবে, ওই ক্যাপাসিটিটা আমাদের নাই। বিশেষ আবেদন যেন আমাদের সবার আগে দেশে ফিরে নেওয়া হয়। বাংলাদেশেও তো কোনো টাকা টুকা নেই, কোথায় থেকে আনবো? যা ছিল খাইছি। দেশটিতে বাংলাদেশি কর্মী 1.5 লাখ, এর মধ্যে অবৈধ প্রায় 30,000। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো নিজেদের খরচে শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠানোর তাগাদা নেই লেবানন সরকারের। তাই সংকটপূর্ণ বাংলাদেশিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অনুদান খুঁজছে বাংলাদেশ। এই দেশের সরকারের তরফ থেকে আসলে কোনো চাপ নাই, সত্য কথা, কিন্তু চাপটা হচ্ছে আমাদের প্রবাসীদের তরফ থেকে চাপ। তারা যেতে ফিরতে চাচ্ছে, কারণ তাদের আসলে কাজ নেই। IOM এর সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা বলেছি যে প্রাথমিক পর্যায়ে অন্তত 2,000 লোককে নিয়ে যাওয়ার জন্য। ওরা বলছে যে এখন কোনো কিছু কনফার্ম করা যাচ্ছে না, কারণ তাদের ডোনারের একটা কন্ট্রিবিউশনের বিষয় আছে, তো তারা ডোনার ম্যানেজ করার চেষ্টা করতেছে। এমন সংকটের মধ্যেই গেল ফেব্রুয়ারিতে লেবাননে রাষ্ট্রদূত মোতালেব সরকারের দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপর থেকে অনেকটা অভিভাবক শূন্য হয়ে আছে গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারের দূতাবাস। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আমরা আমাদের হাতে 2টি প্রতিবেদন দেখলাম। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে আমরা যেটি বলছিলাম যে করোনাকালে অনলাইনে কেনাকাটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সাথে বেসেস সভাপতি আলমাস কবির এবং বাগডুম.com-এর চেয়ারম্যান শামীম আহসান উপস্থিত আছেন। মূলত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বাসার বাইরে যেতে রাজি নন, তারা নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে আগ্রহী, কিন্তু সেই অনলাইন কতটা প্রস্তুত আছে সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য, সেই আলোচনার জন্য আমি প্রথমে জনাব আলমাস কবির আপনার কাছে যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। একদম বেসিক একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। অনলাইনে কেনাকাটার যে প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, সেটা আসলে বাংলাদেশের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করছেন? কি কি সমস্যা এখনো আছে? ধন্যবাদ। আপনারা জানেন 2010 থেকে যখন আমাদের ট্রানজাকশন, তখন থেকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা সেটার শুরু হয় এবং ফুল জনপ্রিয়তা পেয়েছে। এবং এই 1.5 মাস ধরে আমরা যে লকডাউন, এই সময়ে বলবো যে যারা আগে শখে বসে কিন্তু তারাও কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, গ্রোসারি ওষুধগুলো, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল কমার্সের কোয়ালিফিকেশন শুরু হয়েছে। আপনি যেটা বলেছেন যে আমাদের লজিস্টিক আছে, যদিও আমি বলবো এক বছরে এটা ইমপ্রুভড হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে যে ডেলিভারি সিস্টেমগুলো সেগুলো আগে ছিল, পরে পরবর্তীতে মাধ্যমে সেগুলোকে করা হচ্ছে, কিন্তু এই এখন সমস্যাটা হয়েছে। এছাড়া আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এখানে আরেকটু কিছু রিল্যাক্সেশন দরকার। সেই রিল্যাক্সেশন হয়তো আমাদের যারা কনজিউমাররা হয়তো আরো করার। জি, যেটি বলছিলাম যে আপনি যেটি বলছিলেন যে ব্যাংকিং সেক্টর থেকে রিল্যাক্সেশন দরকার, আমার প্রশ্নটা ছিল যে পুরো বাংলাদেশ কাভারেজের জন্য আসলে আমাদের অনলাইন শপগুলো এখন প্রস্তুত আছে কিনা, সারা বাংলাদেশে আমরা সেটাকে দিতে পারছি কিনা, সেই জায়গাটা আসলে কোন কোন গ্যাপ আছে? হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে এখন যেটা আপনাকে বললাম যে এই করোনা আমাদের লজিস্টিক্যাল সমস্যা হচ্ছে, বিভিন্ন বিঘ্ন করছে বা ডেলিভারি তাদের সবাই পাওয়া যাচ্ছে, সেটা অন্য কথা। লজিস্টিক
আগের থেকে অনেক হয়েছে এবং সারা বাংলাদেশ এটা আমরা ডেলিভারি দিতে পারছি করা হয়েছে কোনো কোনো কোম্পানি একটি উদ্যোগের মাধ্যমে যেটাকে এই উদ্যোগগুলোর মাধ্যমে একটা সেন্ট্রালাইজ জায়গায় হয়তো হেডকোয়ার্টারে উপজেলায় জায়গায় বা দোকানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ডেলিভারি ঘরে পৌঁছাচ্ছে না বাট কোনো একটা ডেলিভারি পয়েন্টে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষ থেকে এসে কালেক্ট করে নিয়ে এইভাবে কিছু সলিউশন ডেভেলপ করা বাট পোস্ট অফিস সম্পৃক্ত হওয়ার পরে যে এটা এখন রেঞ্জ এখন আওতার মধ্যে চলে এসছে আরো স্মুদার করতে হবে এবং এখানে খরচটা কমিয়ে নিয়ে আসতে হবে। এখানে খরচটা কিন্তু এখন ঠিক আছে, ডেলিভারি টাইমটাও আরো কমিয়ে নিয়ে আসতে হবে। এখানে লজিস্টিক্সের এই কি বলবো যে এই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের আরো এফিশিয়েন্ট তৈরি করতে হবে আর কি। জি ধন্যবাদ জনাব আলমাস কবির, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এবার একটু জনাব শামীম আহসান আপনার কাছে একটু যাব, যেহেতু আপনারা একদম কাছ থেকে দেখছেন যে অনলাইনে আপনারা বিজনেস করে যাচ্ছেন অনেক দিন ধরে, সেই ক্ষেত্রে আপনারা কাছ থেকে সমস্যাগুলো কিন্তু হ্যান্ডেল করতে হচ্ছে। আমি যদি একটু ক্রেতা বিক্রেতা এই দুইটি এন্ড থেকে অনলাইনের সমস্যাগুলো আপনার কাছে জানতে চাই, সে বিষয়ে কি কি সমস্যা এখন পর্যন্ত বিদ্যমান আছে যেগুলো সমাধান না করলে সামনের অনলাইনে বিকশিত হওয়ার যে বিষয়টি সেটি বন্ধ হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই জনাব শামীম আহসান। হঠাৎ করে যখন কোভিড-19 কারণে বাংলাদেশ সহ পুরো পৃথিবী আক্রান্ত হলো, তখন গতানুগতিক বা ট্র্যাডিশনাল বিজনেসরা কিন্তু তারা সবই স্থবির হয়ে গেল। তাদের ব্যবসা কিভাবে চালাতে হবে তারা জানে না, এবং পুরো আমাদের অর্থনীতিও কিন্তু সেই সময় স্থবির হয়ে গিয়েছিল। সেই সময় ঠিক আমাদের ই কমার্স উদ্যোক্তারা, স্টার্ট আপ উদ্যোক্তারা এবং আইটি কোম্পানিরা তারা ফ্রন্ট লাইনে এসে সাহসিকতার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব নেন, এবং আমাদের যে ই কমার্স কোম্পানিগুলোর মধ্যে যারা গ্রোসারি ডেলিভারি দিচ্ছে, ফার্মাসির ওষুধপত্র ডেলিভারি দিচ্ছে, তারাও ফ্রন্ট লাইনে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে, ঘরে ঘরে ওষুধ পৌঁছে দিচ্ছে। একইভাবে আমাদের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো তারা ফ্রন্ট লাইনে গিয়ে আমাদের যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, ডেটা সেন্টার, আইটি সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র, আইটি সিস্টেম সহ সকল কিছু তারা জীবনের ঝুঁকি নিয়ে ম্যানেজ করেছে, এবং সেই কারণেই আমাদের অর্থনৈতিক চাকা ঘুরতে শুরু করেছে। এবং আমরা সারা বাংলাদেশে ই কমার্স কোম্পানিগুলোর মাধ্যমে আমাদের যে পণ্যগুলো আছে সেটা পৌঁছে দিতে পারছি। একবার চিন্তা করেন, এই সুবিধা যদি ই কমার্স কোম্পানিগুলো না দিতে পারতো, তাহলে আমাদের দেশে কোটি কোটি মানুষের গ্রোসারি স্টোরে যেতে হতো, বাজারে যেতে হতো, এবং এর ফলে এতদিনে আমাদের দেশের অর্ধেকের চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে যেত। এবং সেই জায়গায় ই কমার্স কোম্পানিগুলা তারা অনেকে তাদের ব্যবসায় পরিবর্তন এনেছে, এবং তারা বিভিন্ন রকম ব্যবসায় বিভিন্ন কলাকৌশল করে তারা এই সেবা দিয়ে যেতে পারছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, যত ই কমার্স কোম্পানি আছে তার মধ্যে হয়তো 4 থেকে 5% কোম্পানি এই ধরনের গ্রোসারি বা ওষুধ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে থাকতো। বাকিরা কিন্তু তারা কাপড় চোপড়, ইলেকট্রনিক্স আইটেমস বা অন্যান্য প্রোডাক্ট ডেলিভারি করতো। তো বাকি 95% ব্যবসা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কারণ এখন এই মুহূর্তে মানুষজন ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা কাপড় চোপড় কিনছে না। এবং তখন কিছু যারা মানে অন্যান্য তারা ওই গ্রোসারি এবং ফার্মেসিও সেবা দান করা শুরু করলো, বাট হঠাৎ করে একটা নতুন করে সাপ্লাই চেইন ম্যানেজ করা অত ইজি না। এবং আমাদের পুরোনো যে কোম্পানিগুলো ছিল চালডাল.com, সে দেখা যেত আগে ডেইলি 5000 ডেলিভারি দিত, হঠাৎ করে তার চাহিদা হয়ে গেল 20,000 ডেলিভারি। তো রাতারাতি সেই চাহিদা মিট করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। একই সাথে শুধু ই কমার্স কোম্পানির উপর কিন্তু পুরো ইকোসিস্টেমটা ডিপেন্ড করে না, এর মধ্যে অনেকে আছে, এর মধ্যে পোস্ট অফিস আছে, ডেলিভারি কোম্পানিগুলো আছে, এর মধ্যে আমাদের ট্রাক বাস যাতায়াত ব্যবস্থা আছে সারা বাংলাদেশে ডেলিভারি করার জন্য, এর মধ্যে আমাদের পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর তাদেরকে জানতে হবে যে কাদেরকে আমরা আটকাবো, ঘরের মধ্যে আটকে রাখতে হবে, কাদেরকে আমাদের বাইরে যেতে দিতে হবে। এই পুরো সমন্বয় করাটাও একটা সময় কঠিন ছিল। তো আমরা দেখেছি এই জায়গায় আমাদের আইসিটি ডিভিশন, A2I, ইক্যাপ, বেসিস সহ সবাই একসাথে এগিয়ে এসেছে এবং সমন্বয়ের মাধ্যমে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছে। এবং আমরা দেখছি যে
সারা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এখন পণ্য ডেলিভারি করা সম্ভব হচ্ছে। এবং আমরা একই সাথে মনে করছি আমাদের হাতে একটা আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন ঈদের সময়। ঈদের সময় কিছু মানুষ কেনাকাটা করবে এবং এর মধ্যে হয়তো জাকাতের কাপড় চোপড়ও কিনতে হবে। আর আমরা মনে করি এই সময় আমরা যদি আবারও শপিং মলগুলা খুলে সবাই সেখানে গিয়ে ভিড় জমাই, তাহলে কিন্তু হাসপাতালে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়বে। আমাদেরকে যত বেশি পারি আমরা ই কমার্সের মাধ্যমে যাতে এই কেনাকাটাগুলো করি, এইভাবে আমাদের ইকোনমিকে আমরা সচল রাখতে পারবো এবং একই সাথে আমরা আমাদের হেলথকে সুরক্ষা করতে পারবো। কিন্তু কেনাকাটা বন্ধ করা যাবে না, কারণ তাহলে কিন্তু আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাবে। জি, শামীম আহসান, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন যুক্ত। আমরা আবার একটু জনাব আলমাস কবির আপনার কাছে একটু আসবো। মূলত শামীম ভাই যে বিষয়টি বলছিলেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সহ সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা অনেকখানি বেড়েছে। আপনার কাছে একটু আলাদাভাবে একদম স্পেসিফিকভাবে জানতে চাই মূলত যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর জায়গাটায় আসলে সক্ষমতা কতটুকু হয়েছে আমাদের, এবং আমরা আসলে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, পরিবর্তনটা কতটুকু হয়েছে, নতুন কি সংযোজন হতে পারে ই কমার্স বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে? আমি যেটা আগেই বলেছি যে 5 বছর আমাদের লজিস্টিক্স এখন অনেক সফটওয়্যার হয়েছে এবং এটার রিস্কটাও আগে যেটা আগে শুধু ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক বড় শহর ছিল, সেটা কিন্তু এখন একেবারে উপজেলা ইউনিয়ন লেভেল পর্যন্ত সেগুলো হয়তো একবারে গ্রাম পর্যায়ে এখনো পারিনি, কোন কোন গেছে পোস্ট অফিসের সাথে, কিন্তু সেই কতটা আমাদেরকে বাড়তে হবে। এবং আমার মনে হয় যে আমাদের যারা কুরিয়ার গুলো আছে যদি তারা যদি আরো করে ইনভেস্ট করতে পারে, তাদের যে ডেলিভারির যে গুলো সেগুলো যদি বাড়াতে পারে এবং এক্সটেন্ড করতে পারে, তাহলে আমাদের এই সমস্যাটা। তবে আমি বলবো যে গত কয়েক বছর আমাদের সক্ষমতা বেশ কিছু হয়েছে। আমাদের আরেকটা যেটা এর আগে যে ক্ষেত্রে একটা ডেলিভারি পয়েন্ট করা হচ্ছে এবং দু একটা কোম্পানি বেশ ইন্টারেস্টিং কাজ করছে, যেমন তারা একটা যেমন এর আগে ছিল পোস্ট অফিসে পোস্ট বক্স খুলে মানুষ চিঠি ডেলিভারি নিয়ে নিত, তো সেরকম কিছু ডেলিভারি বক্স এগুলো অটোমেটিক্যালি লক করা, এই ধরনের টেকনোলজি ইউজ হচ্ছে যে ডেলিভারি হয়ে গেলে একটা কনজিউমারের কাছে, ক্রেতার কাছে পাসওয়ার্ড পিন চলে, সেই দিয়ে সেই বক্সটা খুলে সেটা নিয়ে নিচ্ছে ডেলিভারি পয়েন্ট। তো এই ধরনের নানা রকমের ডেলিভারি সিস্টেম এবং হিসাবে আমি বলছি যে এখন যথেষ্ট সক্ষম, কিন্তু আমাদের কস্টটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। যদি জিনিসের থেকে আমার ডেলিভারি কস্ট অনেক তুলনামূলকভাবে বেশি যায়, তখন কিন্তু মানুষ নিরুৎসাহিত হবে অনলাইনে কেনাকাটা, তখন আমি ফিজিক্যালি এই কেনাটা সেটা আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে যে কিভাবে কস্টটা কম করে। আর আমি বলছি রিপিট করতে চাই যে আমাদের এই ডেলিভারি ম্যানরা যারা এখন তো 1.5 মাস ধরে ডেলিভারি দিয়ে যাচ্ছে তো প্রয়োজনীয় এবং ওষুধ, তারা কিন্তু আসলে আনসাং হিরো, তারা ফ্রন্টলাইনে হচ্ছে। আমরা হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে, ডাক্তার, নার্স, তাদেরকে আমরা আমার মনে হয় ডেলিভারি করা প্রয়োজন, তো তাদের ছাড়া কিন্তু আমরা ঘরে বসে যেগুলো পাচ্ছি প্রয়োজন সেটা পেতাম না। আমার মনে হয় এটা কিন্তু একটা পাত্তা দেওয়া দরকার। তবে এটাও ঠিক যেটা মানুষ তো এক্সপেকটেশন ম্যানেজমেন্ট বড় ব্যাপার, যেটা আপনি শুনলেন যে বললেন যে কোনো যে রেগুলার অর্ডার ছিল 5,000, সেটা ডেলি 15,000 হয়ে গেছে, 3 গুণ 4 হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি তার ডেলিভারি সেটা ওভারওয়েলমড হয়ে গেছে, অতিরিক্ত। তো তার ফলে যেটা হয়তো 24 ঘন্টা ডেলিভারি, সেটা ডেলিভারি 36 ঘন্টা 38 ঘন্টা লেগে যাচ্ছে। তো আপনার যেটা এই কোম্পানিগুলো করা দরকার যে সে যখন অর্ডারটা গ্রহণ করবে, সে অটোমেটিক্যালি তখন অর্ডার নেওয়ার সময় সে তখন কিছু টাইম স্লটস অফার করবে, যে আগামী 3 দিন 4 দিন ধরে কিছু টাইম স্লটস, এবং দেখা যাবে আমি এটা কোটা প্রত্যেকটা টাইম স্লটে হয়তো 200টা ডেলিভারি বা 100টা ডেলিভারি এরকম এইরকম কোটা হলে আমি যদি জানতে পারি হিসাবে যে অর্ডার দিলাম, আমি অর্ডারটা 3 দুপুর বেলা পাবো, তাহলে কিন্তু
গেল, কিন্তু আমি এক্সপেক্ট করছি আগামীকাল পেলাম তখন অনেক অসন্তুষ্ট এবং সেই ঘটনা কিন্তু ঘটছে। তো এইভাবে আমাদের কিন্তু কাস্টমারদের এক্সপেকটেশন করে ডেলিভারি এই মুহূর্তে দরকার। তবে একই সাথে আমি এটাও বলবো এটা একটা ইন্ডিকেশন আমাদের দিক থেকে যে আমরা ভবিষ্যতে কিন্তু অনলাইনের কেনাকাটার অনেক বেশি দেখতে পাবো, কারণ মানুষ কিন্তু এখন একটা অভ্যাসের মধ্যে চলে আসছে যে অনলাইনে কেনাকাটা, এই অভ্যাসটা কিন্তু হয়ে যাবে, এই দুর্যোগ পরবর্তী সময় কিন্তু এটা হয়ে যাবে। এবং আমার মনে হয় মানুষ এখন যখন গ্রোসারি কিনছে তখন গ্রোসারি না, তখন আর বেশি করে অন্যান্য জিনিসপত্র কিনবে, অভ্যাসটা রয়ে গেছে। সো সিস্টেমটা যদি ধরে রাখতে হয় ই কমার্স কোম্পানি করা দরকার যে এই তাদের একটা লজিস্টিক প্রস্তুত থাকা। আপনি যেটা বারবার বলছেন যে কতটা প্রস্তুত আমরা আছি, কিন্তু এই ধরনের হঠাৎ করে যে সার্ভিস গুলো এগুলো অ্যাড্রেস করার জন্য যেই ধরনের দরকার, ডেলিভারি সাপ্লাই চেইন দরকার, স্টক দরকার, এই ধরনের প্রস্তুত থাকে। এখানে হয়তো আমাদের টেকনোলজি ইউজ করতে হবে, এখানে আমাদের মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো ইউজ করতে হবে। কিন্তু এগুলো যদি আমরা প্রস্তুত থাকতে পারি তাহলে আমাদের ই কমার্স গুলোর সামনে কিন্তু পরবর্তী সময়ে একটা খুব সুদিন দেখতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ জনাব আলমাস কবির এবং জনাব শামীমা আহসান, আপনারা দুইজন যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক বিসংলাপে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত বিসংলাপে। আমরা করোনাকালে অনলাইনে কেনাকাটা নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে বেসিস সভাপতি আলমাস কবির যুক্ত আছেন বাগডুম.com এর চেয়ারম্যান শামীম আহসান। শামীম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবার। মূলত আমরা অনলাইনে কেনাকাটার এই সমস্যা এবং সমাধান নিয়ে কিন্তু আলোচনা করছি। আপনারা দুজনই বিভিন্ন পয়েন্ট তুলেছেন। আলমাস কবির ভাই যে বিষয়টি বলছিলেন যে এখন যে অনলাইনের অভ্যাসটা গড়ে উঠছে, সেই অভ্যাসটা যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে আমাদের সাপ্লাই চেইন, ডেলিভারি সক্ষমতা এখন এই সময়ের মধ্যে গড়ে নিতে হবে। সেই জায়গাটা নিয়ে একটু বলবেন, আর একটু বলবেন যে আসলে সেক্ষেত্রে সেই এক্সিসগুলো যদি আমরা সারা দেশের প্রত্যন্ত অঞ্চল সহ কাভার করতে চাই, আমাদের একটা স্মার্টফোন লাগে, সেটা মোটামুটি এখন সবার হাতে স্মার্টফোন আছে, ইন্টারনেট সংযোগ লাগে। কোনো রকম বাধা আছে কিনা তাহলে সেই ক্ষেত্রে এই সক্ষমতা গড়ে নেওয়ার ব্যাপারে? এই কোভিড-19 এর ফলে আমাদের দেশের ই কমার্স প্রায় 5 বছর এগিয়ে গিয়েছে। জি, এখন আমরা দেখছি যে একজন 70 বছর বয়সী ভদ্র মহিলা বাসায় বসে অনলাইনে সে তার শাক, সবজি, চাল, ডাল অর্ডার করছে। আমরা দেখছি 80 বছরের দাদা নানা তার আমেরিকা, কানাডার সাথে নাতি নাতনির সাথে সে মাইক্রোসফট টিমস বা জুমের মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে সে ফোনে কথা বলছে। তো এখন আমাদের এই ই কমার্স বা আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ এবং ব্যবসাটাকে সচল রাখা। কারণ তারা কিন্তু অনেক ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট এই সময় পাচ্ছে না, যেহেতু লকডাউনের কারণে বন্ধ আছে এবং অনেক অর্ডার কিন্তু ক্যান্সেল হচ্ছে। তো এই জন্য আমরা মনে করি যে সরকারের যে কাছ থেকে যে সহজ শর্তে ঋণের যে ব্যবস্থা করা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক ভাবে ই কমার্স বা আইটি কোম্পানিগুলো পাচ্ছে না। কারণ তাদের যে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে গিয়ে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, তারা কিন্তু জমি জমা দালানি জামানত হিসেবে দিতে পারছে না। তো আমাদের মনে করি যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলোকে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ভ্যালুয়েট করে এই দ্রুত ই কমার্স কোম্পানিগুলোকে এবং আইটি কোম্পানিগুলোকে অর্থ ছাড় করা দরকার। এবং আপনারা দেখবেন যে পুরো পৃথিবীতে যত ধরনের ইনোভেশন হয়, ইনভেনশন হয়, সেটা কিন্তু এরকম কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়, দুর্যোগপূর্ণ সময় হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 সময় বা ওই যে রিসেশন হয়েছিল ওই সময় কিন্তু রেডারের মতো টেকনোলজি, জেট ইঞ্জিন, পেনিসিলিন আবিষ্কার সহ অনেক ধরনের উদ্ভাবন হয়েছে। একইভাবে আমাদের তো সকল মন্ত্রণালয় বা সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শুধুমাত্র খাদ্য সামগ্রী সরবরাহ করা বা চিকিৎসা সেবা নিশ্চিত করা সেটা তো সকলের দায়িত্ব না। আমাদের যার যার দায়িত্ব তার পালন করতে হবে। এই সময় আমাদের দরকার
যে এরকম ই কমার্স বা আইটি খাতে যাতে আরো বিদেশ থেকে বিনিয়োগ আমরা আনতে পারি। আমরা জানি যে এই সময়ে চায়নার উপর বিশ্বাস ইউরোপিয়ান আমেরিকান ইনভেস্টরের উপর কমে গিয়েছে, জাপানিজদের কমে গেছে, তারা কিন্তু এখন ইন্ডিয়া, ভিয়েতনাম, অন্যান্য দেশে যাচ্ছে। এই সময় আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সহ আমাদের সব বাণিজ্য সংগঠনদের অ্যাগ্রেসিভলি অনলাইনে বাংলাদেশ ব্র্যান্ডিং ক্যাম্পেইন করে এইসব কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য নিয়ে আসতে হবে। এবং আমরা যদি একই সাথে বাংলাদেশ ব্যাংক এবং মন্ত্রণালয়গুলো একসাথে কাজ করতে পারি, তাহলে এই সময় আমরা ই কমার্স গুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা এটাই সময় যে আমাদের যত লার্জ কংগ্লোমারেট আছে তাদের বেশিরভাগই কিন্তু এতদিন ই কমার্সকে উপেক্ষা করে আসছিল। আমরা ভবিষ্যতে দেখবো আমাদের সকলের ব্যবসার 70 এবং 80% কিন্তু আমাদের অনলাইনে করতে হবে, ই কমার্সের মাধ্যমে করতে হবে। একইভাবে আমরা আগে অনেক সময় মনে করতাম যে গতানুগতিক ধারায় ব্যবসা করব, আমাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ব্যাক অফিস অটোমেশনের দরকার নাই, আমাদের রিমোট ওয়ার্কিং টুলস ব্যবহারের দরকার নাই, আমাদের অনলাইন এডুকেশনের দরকার নাই, সেগুলো আমরা উপেক্ষা করে এসেছি। কিন্তু এখন কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নাই। এই যে এই গত 2 মাস ধরে সেই সব কোম্পানিগুলো টিকে আছে যারা অতীতে তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ করেছিল, এবং একইভাবে আগামী 3 থেকে 5 বছর পরে তারা নেতৃত্ব দেবে, সেটাও ডিসাইড হবে এই আগামী কয়েক মাস আমরা তথ্য প্রযুক্তিতে কিরকম বিনিয়োগ করছি। একইভাবে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় কিন্তু ব্যাপক হারে জব কাট হচ্ছে, এটা আমরা চাই বা না চাই। কোম্পানিগুলোর দুইটা চয়েস, এক হচ্ছে পুরো কোম্পানি বন্ধ করে দিতে হবে, অথবা তাদেরকে কিছু স্ট্রিম লাইন করে কোম্পানিটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে এখনকার যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে যদি টিকে থাকতে হয়, তাহলে তাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, ব্লকচেইন, এই রোবোটিক প্রসেস অটোমেশন, এই ধরনের টেকনোলজি নিজেদেরকে খাপ খেয়ে নিতে হবে। এবং একই সাথে আমাদের যত ফ্যাক্টরিজ গুলো আছে, ম্যানুফ্যাকচারিং গুলো আছে, চায়না কিন্তু এখন টোটালি রোবোটিক্স দিয়ে তাদের ইন্টারনেট অফ থিংস দিয়ে তাদের ফ্যাক্টরিকে অটোমেট করে নিচ্ছে। তাদের মতো দেশের সাথে কম্পিট করতে হলে আমাদের গার্মেন্টস সেক্টরের সকলকে এখন ফুল অটোমেশন যেতে হবে, এবং এটা পারলে গতকালকে থেকে শুরু করতে হবে কাজ। আমরা যদি মনে করি এই দুর্যোগ সময় আমরা শুধু ডিপ্রেশনে থেকে মন খারাপ করে দুঃখে না থেকে, অফকোর্স আমাদেরকে খাদ্য, চিকিৎসা, বেসিক নিড আমাদেরকে ম্যানেজ করতে হবে। একই সাথে আমাদের ইনোভেশন, টেকনোলজিতে ইনভেস্টমেন্ট এবং এই আইটি কোম্পানি এবং ই কমার্স কোম্পানিগুলোকে এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে আমাদের নতুন যে চতুর্থ শিল্প বিপ্লব বা নতুন যে অর্থনৈতিক যে যুদ্ধ হবে সে জায়গায় তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এবং ভবিষ্যতে যে বিশ্বযুদ্ধগুলো হবে বা যুদ্ধ হবে সেগুলো কিন্তু শুধু নিউক্লিয়ার দিয়ে হবে না, সেগুলো শুধুমাত্র ট্যাঙ্ক, বন্দুক, কামান দিয়ে হবে না, সেগুলো হবে হচ্ছে সাইবার শক্তি দিয়ে, সেগুলো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এই জন্য আপনারা দেখছেন যে চায়না, আমেরিকার মতো কোম্পানিগুলো কেন এত ইনভেস্ট করছে তথ্য প্রযুক্তি সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং বাংলাদেশকেও একইভাবে সেদিকে আগাতে হবে। অনেক ধন্যবাদ শামীম ভাই। শামীম ভাই আপনি থাকুন আমাদের সাথে যুক্ত। আমরা একটু জনাব আলমাস কবির আপনার কাছে আসবো। শামীম ভাই যে পয়েন্টগুলোর কথা বলছিলেন যে মূলত এখন অনলাইন এমন একটা পর্যায়ে চলে গেছে যে একদম বাসায় বসে 80 বছরের বৃদ্ধ কিন্তু অর্ডার করে বাজার করে নিয়ে যাচ্ছে অনলাইনে, এতটা সহজলভ্য হয়ে গেছে। আমার প্রশ্ন ভিন্ন জায়গায়, আমরা এই সক্ষমতার জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা শহরে যারা আছি তারা কিন্তু তাদের কাছে এটা একদম সহজ বিষয়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেই সক্ষমতা কতটুকু হয়েছে সেক্ষেত্রে ইন্টারনেট স্পিডটা কিন্তু বড় একটি বিষয়। আমরা জানি যে আমরা এর মধ্যে বেশ কিছু অভিযোগ এর মধ্যে আমরা দেখেছিও, অনেকে অভিযোগ করেছেন যে 5Gর সময় আমরা 3Gর সার্ভিস পাচ্ছি না, বিশেষ করে ঢাকার বাইরে যে যারা ইন্টারনেটে ব্যাপারে যারা অভিযোগ করেছেন তাদের অনেকের কথা হচ্ছে এটা। তো জনাব আলমাস কবির আপনার কাছে দুইটা পয়েন্ট আমি জানতে চাই। একটি হচ্ছে যে ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে ইন্টারনেটের স্পিড এবং প্রাপ্যতা কতটুকু সক্ষমতা আমরা এগিয়েছি, আর দ্বিতীয় প্রশ্ন শামীম ভাই যে পয়েন্টটি বলছিলেন যে 5% ই কমার্স উদ্যোক্তারা তারা মূলত সব ধরনের বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে কাজ করছেন, কিন্তু বাকি 95% যারা তারা শুধু পোশাক নিয়ে পড়ে আছেন। এই যে 95% এরা যদি এখন নিত্য প্রয়োজনীয় পণ্য সহ দরকারি পণ্যগুলোকে তাদের অনলাইনে যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে কোনো নীতিগত বাধা আছে কিনা, তারা করতে পারেন কিনা, দুটি বিষয় বলবেন জনাব আলমাস কবির। জি ধন্যবাদ। যেটা সেটা হচ্ছে যে
আমরা জানি যে আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের রয়েছে, কিন্তু স্পিড নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে। 95 থেকে 96% বাংলাদেশে, এটা প্রায় 10 মতো এখন, তার 90 থেকে 96% মোবাইল ইউজ করে, তারা ইন্টারনেট ইউজ করে না। সরকারের ইনফো সরকার ফ্রি সেটি মাধ্যমে ফাইবার চলে গেছে লেভেল পর্যন্ত। সেখান থেকে আরো প্রত্যন্ত অঞ্চলে গ্রাম গেলে কিন্তু লোকরা ওয়াইফাই অন্যান্য বিভিন্ন টেকনোলজি ইন্টারনেটটা পৌঁছে দেবে একেবারে ইউজ করবে। সেটা এখনো শুরু হয়নি, কিন্তু আমার মনে হয় যে এই কমপ্লেনটা অনেক কমে আসে। মোবাইল কোম্পানিগুলোর জন্য যেটা অনেকের যে আমরা থ্রি পাই না, এটা গ্রামে কেন শহরের অনেক জায়গায় আপনি পকেট আছে অনেক অপারেটর। সো এখানে আসলে আমার মনে হয় যে এখানে একটা চিকেন এগ সিচুয়েশন মোবাইল অপারেটররা মনে করে যে আমি গিয়ে 4G ইকুইপমেন্ট 4G আমার পয়সা উঠবে কি, আমার ব্যবসাটা জাস্টিফাইড হবে, কারণ ওই গ্রামের যে ইউজটা তারা তাদের প্রয়োজন আছে কিনা এটা তারা মনে করে। তার কারণ হচ্ছে কন্টেন্টের অভাব। আমাদের এখানে কন্টেন্ট, আমাদের লোকাল কন্টেন্ট নাই। কয়েকজন মানুষ ইউটিউবে আর ইউটিউবে বা নাটক বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, যেমন একটা কন্টেন্ট হয়েছে অনলাইনে কেনাকাটা, এটা তো ধরেন এক মাসে আমরা এটার প্রয়োজন অনেক বুঝতে পারছি, খুব উপলব্ধি করতে পারছি। এই ধরনের যদি সরকার যেগুলো আছে সেগুলো যদি অনলাইনে অ্যাভেলেবল থাকতো, যেগুলো মানুষ ইউজ করে, হয়তো করা, রেজিস্ট্রেশন করা কিংবা ইত্যাদি, এইগুলি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন, লাইসেন্সের জন্য যদি অনলাইনে অ্যাভেলেবল থাকে, তা কন্টেন্ট একটা কন্টেন্ট, এবং এই জন্য মানুষ ওই 4G লেভেলে স্পিড দরকার, তো সেখানে ইউজ হতো। সেই কারণে তখন মোবাইল অপারেটর 4G ডেভেলপমেন্টে তারা উৎসাহী। তো এখানে যেহেতু কন্টেন্ট হচ্ছে না, সেই জন্য তারা মানে ডেভেলপ করছে, বাট কন্টেন্টও ডেভেলপ করছে না, অনেকে মনে হবে বিকজ ওখানে তো স্পিড অ্যাভেলেবল। বাট আমার মনে হয় এখানে সরকারি উদ্যোগে হওয়া শুরু করেছে। আমার বিশ্বাস যে 2021-23 মধ্যে সরকার যে ই-গভর্নেন্স প্রকল্পগুলো আছে, নাগরিক সেগুলো ডিজিটালাইজেশন করার কথা আছে, সেগুলো আমাদের এই সমস্যাটা মানে সবার যেভাবে একটা সুবিধা হবে, তখন কিন্তু অপারেটরটাও চিন্তা করবে যে টু ডেভেলপ সব জায়গায়। আর আপনি আরেকটা যেটা বলবেন যে ব্যবসায়ী যারা আছে, ই কমার্স মার্কেটরা যারা আছে, এর মধ্যে খুব অল্প সংখ্যক তারা প্রয়োজনীয় গ্রোসারি বা ওষুধপত্র তারা বিক্রি করে। বাকিদের ফোকাস হচ্ছে অন্য জায়গায়, বাকি ফোকাস হচ্ছে কাপড় কি ইলেকট্রিক দ্রব্য বা অন্যান্য জাতীয় হয়তো সেবা। তারা যদি মনে করে জিনিস বিক্রি করবে বা সেবা করবে, এদের তো কোনো ব্যাপার নেই। যদি না কোনো স্পেশালাইজ সেবা হয়ে থাকে, ডাক্তারি সেবা বা এই ধরনের কোনো, তাহলে কোনো রকমের আইনগত ডাক্তারি সেবা হয়, যেমন টেলিমেডিসিন হয়, তাহলে হয়তো তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় রেজিস্টার হবে। কিন্তু এমনি ব্যবসাকে চিন্তা করে, ই কমার্স চিন্তা করে কোন নীতিগত সমস্যা আমরা কিন্তু দেখে 1.5 মাসে যে যারা ব্যবসা করে প্রোডাক্ট বানিয়ে ফোকাস করতেন, এখন গ্রোসারি বিক্রি করছেন। জি, ধন্যবাদ জনাব আলমাস কবির, আপনি থাকুন আমাদের সাথে যুক্ত। জনাব শামীম আহসান, আপনিও যুক্ত থাকুন। আমরা আরো একটি ছোট্ট বিরতিতে যাব। দর্শক, বিশ্ব সংলাপের এই মুহূর্তে আরো একটি ছোট্ট বিরতিতে যাচ্ছে আমাদের সাথে।
বিরতির পর আবারও স্বাগত বিশ্বংলাপে। আমরা অনলাইনে কেনাকাটা নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে অনলাইনকে জনপ্রিয় করা যায় সে বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাশন চলছে। সেখানে আমাদের সাথে বেসিস সভাপতি আলমাস কবির এবং বাগডুম.com-এর চেয়ারম্যান শামীম আহসান আছেন। আমি একটু আলমাস কবির আপনার কাছে আরেকবার যাব। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই। একদম সংক্ষেপে আপনি দুটি বিষয় আমাকে বলবেন যে এখন তো দোকানপাট বন্ধ আছে, সেক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মগুলো আসলে সেই শপিং মলের জায়গাটা, দোকানপাট বন্ধ, এই জায়গাটা দখল করতে পারে কিনা, তাদের করণীয় কতটুকু আছে, এবং সেই সাথে যারা অনলাইনে ছিলেন না কিন্তু তারা ব্যবসা করছিলেন, তাদের দোকানপাট আছে, শপিং মলে দোকান আছে, তাদেরকে কিভাবে এখানে ইনক্লুড করা যায় একদম ছোট্ট করে বলবেন। জি, ধন্যবাদ। যেটা আপনি ঠিকই যে প্রত্যেকটা দোকানই কিন্তু এবং প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার কিন্তু তাদের সার্ভিস এবং পণ্য অনলাইনে বিক্রি করতে পারে, এবং যারা করছিলেন তারা তো ক্যাপাসিটি বাড়িয়ে এই নিতেই পারে। যাদের অনলাইনে ছিল না তাদেরকে আমি অ্যাডভাইস করব যে অনলাইনে আপনারা চলে আসুন, অনলাইনে আপনার পণ্য এবং সার্ভিস সেবা দেওয়া করুন। এটাই হচ্ছে ভবিষ্যৎ, এবং মানুষ কিন্তু ডিজিটাল কমার্সের মাধ্যমে, ডিজিটাল ট্রানজাকশনের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করা শুরু করে, এবং এখন থেকে যদি বছর পরে করা হয় দেখা যাবে যে মানে 80% 90% কিন্তু চলে এসছে। যাদের খুব তাড়াতাড়ি চান তাদের প্ল্যাটফর্ম রয়েছে, তার নাম হচ্ছে একশপ.com। সেই একশপ.com মার্কেট প্লেস, এছাড়াও কিন্তু বেশ প্রাইভেট মার্কেট রয়েছে। এই মার্কেট প্লেস গুলোতে আপনার পণ্য অথবা আপনার সেবা কিন্তু এখনই অফার করা শুরু করেন। এর জন্য আপনার খুব একটা ইনভেস্টমেন্ট কোনো প্রয়োজন হবে। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি তথ্য দিলেন। আমরা একদম শেষের দিকে আছি, তো আমরা একটু শামীম আহসান আপনার কাছে ছোট্ট করে অল্প সময়ের জন্য একটু যাব। সেটি হচ্ছে এই মুহূর্তে আমদানি রপ্তানি কিন্তু বন্ধ আছে, এবং আপনি যেটি বলছিলেন যে সামনে ঈদের কেনাকাটাও থাকে। এই অবস্থানে আসলে অনলাইনের সার্ভিস দেওয়ার জন্য আমাদের যোগান কতটুকু আছে, সেই সক্ষমতার জায়গাটা আসলে একটু বলবেন। আমরা কি পাচ্ছি জনাব শামীম আহসান আপনাকে? আমার মনে হয় জনাব শামীম আহসান আপনার কানেকশন আমরা একটু দুর্বল পাচ্ছি। জনাব আলমাস কবির আপনার কাছে একটু আরেকবার যাবো, যে পয়েন্টটি আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম সেই পয়েন্টটি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আসলে আমদানি রপ্তানি বন্ধের এই অবস্থা একদম ছোট্ট করে বলবেন যে অনলাইনে আমাদের যোগানের জায়গাটা আসলে কতটুকু আছে, আমরা কতটুকু দিতে পারবো? জি, আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয় কিন্তু যেমন দ্রব্যের সমস্যা একটা নাই, তবে হার্ডওয়্যার যেগুলো আছে, বিভিন্ন মেশিনারি যে চায়না থেকে করতাম, সেগুলো সাপ্লাইতে এখন সমস্যা। সাপ্লাই কিন্তু আরো অনেক আগে থেকে শুরু হয়েছিল। তবে আসার বিষয় হচ্ছে যে আস্তে আস্তে খুলেছে এবং অন্য দেশগুলো খুলেছে, এবং আমাদের যে পোর্টে যে সমস্যা ছিল আটকে, সেই পোর্টে সমস্যা দূর হয়েছে আমাদের হস্তক্ষেপ, এবং আশা করছি যে এই যে সমস্যাটা থাকবে। কিন্তু আমি প্রথমে আমাদের ই কমার্স অসংখ্য ধন্যবাদ জনাব আলমাস কবির। আমরা শেষ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব আলমাস কবির এবং শামীম আহসান। আপনারা আজকে আমাদের বিশ্বংলাপে যুক্ত হয়ে অনেকগুলো তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বিশ্বংলাপ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী বিশ্বংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।